আমার অফিস তখন বলে কিছু ছিল না, আন্তর্জাতিক মিডিয়া বাই দ্যাট টাইম ইন্টারনেট কিন্তু অলরেডি শেকই হয়ে গিয়েছে, ডাউন হয়ে গিয়েছে, বলা হচ্ছে ইন্টারনেটের ওখানে আগুন লেগেছে, এই হয়েছে সে হয়েছে। তো আমার অফিস বা অন্যান্য যারা আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করে বা ইভেন সবারই ওভারঅল সবারই অফিসে কিন্তু ইন্টারনেট ছিল না। ইন্টারনেটের জন্য আমরা জানতে পারলাম যে এজেন্স ফ্রান্স প্রেস বা এএফপি বার্তা সংস্থা, আমি সেখানে দীর্ঘ প্রায় 8.5 বছরের মতন কাজ করেছি এর আগে, রয়টার্সের আগে, সেখানে হচ্ছে ইন্টারনেট আছে। এবং সেখানে তৎকালীন যিনি আপনার ব্যুরো প্রধান ছিলেন জনাব শফিকুল আলম ভাই, তাকে আমি ফোন করলাম, ভাই আপনাদের এখানে কি ইন্টারনেট আছে? তিনি বললেন আছে, আসেন, উই উইল হেল্প ইউ। তার ওখানে আমরা গেলাম, তার ওখানে গিয়ে দেখলাম আসলে ইন্টারনেট আছে। যে এই যে এত কিছু মানে রাস্তাঘাটে যা যা ঘটছে আমরা কিন্তু সবই কিন্তু লিপিবদ্ধ করছি আমাদের কাজ, কিন্তু পাঠাতে পারছিলাম না, তাই না, ইন্টারনেট শাটডাউনের জন্য। তো সেইগুলোর যে ওখানে তার অফিসের ইন্টারনেটের মাধ্যমে তাদেরও আপনি জানেন যে অফিসিয়াল কম্পিউটার আসলে সবসময় দ্বিতীয় ব্যক্তি ব্যবহার করতে পারেন না, তো তারা তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অন করে দিচ্ছিলেন আমাদের জন্য, উইচ ওয়াজ ভেরি নাইস অফ দেম। এবং হচ্ছে কি একটা পর্যায়ে আমি আমার অফিসের সাথে যখন কথা বলি, আপনি জানেন যে এরকম যুদ্ধকালীন সময় বা ক্রান্তিকালীন সময় আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো একে অন্যের সাথে কিন্তু মিলিতভাবে কাজ করে। রয়টার্স, এএফপি, তারা যেমন ধরেন যে গাজা উপত্যকায় যখন কাজ করেন বা ধরেন যে ইউক্রেন রাশিয়ার বর্ডারে যখন কাজ করেন, তারা কিন্তু প্রতিনিয়তই একসাথে কাজ করেন, বিভিন্ন সময় এমবেডেডভাবে কাজ করেন জয়েন্টলি। তো সিমিলার কাজটা করা হলো, রয়টার্স থেকে বলা হলো যে এএফপিকে যে আপনাদের অফিসটা ব্যবহার করতে চাই, এবং সেটা অফিসিয়ালি পারমিটেড হলো। এরপর আমি দেখলাম যে একজন দুজন করে বাংলাদেশে আরও অন্যান্য বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থারা কাজ করেন, তারা ওনার অফিসে আসা শুরু করলেন এক এক করে। তারা এসে হচ্ছে গিয়ে ধরেন যে তার ওখানে থেকে নিউজগুলো পাঠাতে শুরু করলেন। তো একটা পর্যায়ে এই জিনিসটাও না সরকারের কাছে অবশ্যই পৌঁছে গেল কানে, কারণ এটা তারা তো দেখতে পাচ্ছেন তাদের চ্যানেলের মাধ্যমে যে বিদেশে নিউজ হচ্ছে। তো সেই সময় আপনার যদি মনে থেকে থাকে, আমাদের ওই তৎকালীন তথ্যমন্ত্রী ছিলেন জনাব আরাফাত সাহেব, তিনি একটা বক্তব্য দিলেন, যেটা আমরা টিভিতে দেখলাম, টিভি স্ক্রলে, যে যারা দেশে বসে দেশের বাইরে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন কিন্তু আমি শফিক ভাইকে একটা কথা বলছিলাম যে ভাই, আমরা এখানে প্রায় তখন ধরেন যে 25-30 জনের মতন আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করার লোকজন তার অফিসে অবরুদ্ধ বলবো না, আমরা কাজ করছি ওখানে বসে। তো এইখানে যদি এখন পুলিশের রেইড পড়ে এবং আমাদের যদি ধরে নিয়ে যায় রাষ্ট্রদ্রোহী মামলা, কিচ্ছু করার নেই, আমরা কি করব? আপনি বিশ্বাস করবেন না, আমি আমার অফিসের সাথে কথা বলার মাত্রই তারা আমাকে বলল সেলফ ডক্সিং করতে। সেলফ ডক্সিং মানে হচ্ছে গিয়ে নিজের ডিজিটাল যেই ডিভাইসগুলো আছে সেগুলো থেকে যা আছে সব মুছে ফেলো, স্পর্শকাতর, জাস্ট ইন কেস যদি তোমাকে ধরে নিয়ে যায় কী হবে। সো তাই করলাম। অনেক ফুটেজ, অনেক কিছু যাচ্ছিল যেগুলো হয়তো এখন ইতিহাসের অংশ হতে পারতো, সব কিছু কিন্তু আমরা মুছে ফেলতে বাধ্য হলাম, আমি সহ আরও বেশ কয়েকজন। তার কিছুদিন পরে আমাদের তো কাজ থামাইনি, আমরা তো কাজ করে যাচ্ছিলাম। কাজ করার এক পর্যায়ে তৎকালীন যিনি প্রেস সচিব ছিলেন জনাব নাইমুল ইসলাম খান, তিনি আমাদের কয়েকজনকে, আমাদের জনাদশেক সাংবাদিককে কফির দাওয়াত দিলেন সোনারগাঁ হোটেলে। কফির দাওয়াত দিলেন। আবারও আমরা চিন্তায় পড়ে গেলাম যে আসলে কেন, ওয়াই? এমন একটা ক্রান্তিকালের মধ্যে আপনি কফির জন্য ডাকছেন, তার মানে আপনি আমাকে সবক দেওয়ার চেষ্টা করবেন, সেটা আমি জানি। তা আমরা গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, শফিক ভাই ছিলেন, তানভীর ভাই ছিলেন, সাইফ নামে আমাদের নিউ ইয়র্ক টাইমসে কাজ করে সে ছিল, শাওন ভাই ছিলেন আল জাজিরার, অনেকে ছিলেন, মিঠু ভাই ছিলেন ডিপিএ। তো যাওয়ার পরে যেই কথাটা সারমর্ম ছিল, উনি আমাদের আসলে জার্নালিজম 101 পড়ানোর চেষ্টা করেছেন ওখানে, অ্যাজ ইফ আমরা কেউ সাংবাদিকতা জানি না, কোনটা সংবাদ কোনটা সংবাদ না, কোনটা মিথ্যা সংবাদ কোনটা ভুল সংবাদ, এইসব কথাবার্তা উনি আমাদেরকে ওভার আ কাপ অফ কফি সেটা আমাদের শেখানোর চেষ্টা করলেন। তারপরে তিনি বললেন যে এর পরবর্তীতে কোনো একটা সংবাদ হলে যেন আমরা সবসময় তাকে অন্তত ফোন দিই, তিনি আমাদের ফোন ধরবেন এই নিশ্চয়তা দিলেন। বাই দ্যাট টাইম কিন্তু আপনি জানেন মুক্তাদির রশিদ রোমিও, তারপর ফটোগ্রাফার জীবন আহমেদ, সাংবাদিক দুজন সহ আরও অনেকে, তারা কিন্তু এই যে মারামারির মধ্যে ছররা গুলির আঘাতপ্রাপ্ত হলেন। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আমি সেখানে সুযোগ পেয়ে সেই জায়গাটাতে আমি তাকে বললাম, নাইমুল ইসলাম খান, জনাব নাইমুল ইসলাম খান, আপনি এই সাংবাদিকদের কিভাবে সাহায্য করতে পারেন? তো তিনি বললেন যে আমার কাছে লিখিত দিলে পরে আমি তাদেরকে সাহায্য করব। তো লিখিত কেন দিতে হবে? ইটস অ্যান ইমার্জেন্সি পিরিয়ড, যা ঘটছে দেশে এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন। তিনি বলেন হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করতে বললে আমরা হেল্প করবো তাদেরকে, এই বলে তিনি চলে গেলেন।
তো মিনওয়াইল আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে গিয়ে, সেটা আমার ক্যামেরার মাধ্যমে হয়েছিল যদিও, বেশ অ্যাক্সিডেন্টাল একটা ব্যাপার। সেটা হচ্ছে গিয়ে ধরেন যে আর্মিরা যে কনভয় করে বের হলো, সেই কনভয়ের মধ্যে আপনি দেখেছেন যে জাতিসংঘের ইনসিগনিয়া যুক্ত অনেক এপিসি ছিল। তো সেটা আমার ক্যামেরা ধরা পড়েছিল আসলে, রয়টার্সের ক্যামেরা ধরা পড়ার পরে এটা নিয়ে ডয়চে ভেল আরাফাত ভাই একটা বিশাল রিপোর্ট তৈরি করলেন যে এগুলো তো ইউএন প্রদত্ত জিনিস, ইউএন প্রদত্ত মানে সমরাস্ত্র, এগুলোকে আপনি কিভাবে করে নিরস্ত্র সিভিলিয়ান ইয়াং বাচ্চাদের উপরে আপনি কিভাবে করে চড়াও হন এগুলো নিয়ে। আপনি জানেন এরপরে অ্যান্টোনিও গুতেরেসের যিনি ওখানকার যে সহকর্মী ছিলেন, তিনি একটা বেশ কড়া একটা স্টেটমেন্ট দিয়েছিলেন জাতিসংঘে এটা নিয়ে। এবং এরপরেই কিন্তু দেখা গেছে আবার ওই ইনসিগনিয়াগুলো তারা ঢেকে দিয়ে তারপরে হচ্ছে পালিশ করে রং করে তারা কাজ চালিয়ে গেছে তাদের। তো এই দোলাচালের মধ্যে কিন্তু আরও একটা মজার জিনিস হচ্ছে, আমি আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করার ফলে আমি আমার সাথে সহকর্মী যারা ছিলেন, আমাদের অফিস থেকে আমাদের সবাইকে নিয়ে রাখা হলো হচ্ছে গিয়ে হোটেলের ভিতরে। বাংলাদেশের যে সবচেয়ে সুরক্ষিত যদি হোটেল বলি সোনারগাঁও বা ইন্টারকন্টিনেন্টাল, আমরা সেই সব জায়গাতে আমাদের নিয়ে রাখা হয়েছিল সুরক্ষার জন্য আমাদের।